আমি লক্ষ্য করেছি আমার ব্লগ যারা রেগুলার দেখে তো অনেকেই কমেন্টটা করেছে যে অস্ট্রেলিয়াতে দেখে মনে হয় যে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। এটা কিন্তু ঠিক। অস্ট্রেলিয়ার শহর হোক কি গ্রাম, রাস্তায় বেরোলে যত না মানুষ দেখতে পাওয়া যায় তার থেকে অনেক বেশি দেখতে পাওয়া যায় গাড়ি। বাস, ট্রেন, ট্যাক্সির কথা কিন্তু আমি এখানে বলছি না, সেটা কিন্তু নয়, পার্সোনাল কার। এই দেশে থাকতে গেলে নিজস্ব গাড়ি থাকাটা কিন্তু অত্যন্ত আবশ্যক, সাথে সাথে সেই গাড়ি চালাতে জানাটা। অস্ট্রেলিয়াতে পুরুষ হোক কি মহিলা, গাড়ি চালাতে জানাটা কেন অত্যন্ত জরুরি? কোন বয়সে এই দেশের মানুষজন গাড়ি চালাতে শেখে? ইনফ্যাক্ট কী ধরনের গাড়ি কিনতে এই দেশের লোকজন পছন্দ করে? আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। আমাদের দেশে ঘর থেকে বাইরে 2 পা বাড়ালেই রাস্তায় রিক্সা, অটো, টোটোর ছড়াছড়ি। আর বাস বললে তো কথাই নেই, দূর থেকে একবার হাতটা দেখালেই হলো, যেখানে সেখানে বাস দাঁড়িয়ে যাবে প্যাসেঞ্জারকে তোলার জন্য। আর ট্রেন, বাদুর ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে অফিস টাইমে রোজ কাজে যাওয়া তো মানুষের অভ্যেসে পরিণত হয়েছে। 10-12 মিনিট পর পর মেট্রো এলেও ট্রেনের ভিতরে লোকের এত ঠাসাঠাসি যে এক এক সময় মনে হয় বোধহয় এসি কাজ করছে না, নইলে এসি বন্ধ আছে। যদিও আজকাল অনেকেরই নিজস্ব গাড়ি আছে এবং লোকে গাড়ি কিনছেও, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা ড্রাইভার দিয়ে গাড়ি চালায়। নিজস্ব গাড়ি থাকুক চাই না থাকুক, আমাদের দেশে মানুষ পাবলিক ট্রান্সপোর্টের উপর আজও ভীষণভাবে নির্ভরশীল। তার কারণ পাবলিক ট্রান্সপোর্ট ভীষণই ফ্রিকুয়েন্ট, যে কোনো জায়গাতেই সহজে চলে যাওয়া যায়। কিন্তু অস্ট্রেলিয়াতে তেমনটি নয়। নিজের গাড়ি থাকার সাথে সাথে এদেশে পুরুষ হোক কি মহিলা, ড্রাইভিং জানাটা জীবনের অপরিহার্য অঙ্গ। আর তাই 16 বছর বয়স হলেই এখানে ছেলে মেয়েরা শুধু গাড়ি চালাতে পারে না, গাড়ি চালানো শুরু করে দেয়। এমনকি তাদের নিজেদের গাড়ি থাকে, ভাবা যায়? তার কারণ অস্ট্রেলিয়াতে রিক্সা, অটোর কোনো ব্যাপার নেই। বাস, ট্রেন, মনোরেল আছে ঠিকই, তবে সেটা সাধারণত বড় শহরগুলির মধ্যেই সীমাবদ্ধ এবং সমস্ত জায়গাতেও তারা যায় না। সার্কুলার ট্রেন কিংবা মনোরেলগুলি ভীষণই ফ্রিকুয়েন্ট ঠিকই, কিন্তু সেগুলো সিবিডির মধ্যেই ঘুরপাক করতে থাকে। বাসের ফ্রিকোয়েন্সিও তুলনামূলকভাবে অনেকটাই কম এবং অনেক সময় দেখা যায় অনেক বাসে লেখা থাকে নট ইন সার্ভিস। এই দেশে সমস্ত জায়গাগুলিকে সাধারণত বিভিন্ন জোনে ভাগ করা হয়, যেমন রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল বা বিজনেস এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরে রিক্রিয়েশন জোন, রুরাল জোন, এগ্রিকালচারাল জোন ইত্যাদি এরকম করে ভাগ করা থাকে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে কেউ যদি বাড়ি থেকে বাজারে বা দোকানে যেতে চায় কিংবা ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে চায়, সেখানে যাবার জন্য বাস, ট্রেন কোনো কিছুরই কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ওই উবার আছে, কিন্তু ট্যাক্সি বা উবারে করে রেগুলার যাতায়াত করলে একে তো পর্দায় পোষাবে না, তার উপরে পিক আওয়ার্সে উবার সহজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে একটাই সম্বল হলো নিজের গাড়ি। অন্যদিকে মোটর বাইকের চলো অস্ট্রেলিয়াতে খুবই কম। আমাদের দেশে যেমন বলতে গেলে প্রায় ঘরে ঘরে মোটর বাইক, এদেশে ঠিক তেমনি লোকের ঘরে ঘরে 4 চাকার গাড়ি। যদিও তার সুবিধা মোটর বাইকের থেকে অনেক বেশি। কীরকম? আরে বলছি এই অস্ট্রেলিয়ার আবহাওয়া, যেমন কুইন্সল্যান্ড, নর্দার্ন টেরিটরিতে গরমটা যথেষ্ট বেশি, সাথে বৃষ্টিও খুব হয়। আবার ভিক্টোরিয়া, টাসমানিয়া, নিউ সাউথ ওয়েলসে ঠান্ডা খুব বেশি। সেক্ষেত্রে গাড়িতে আরাম করে বসে এসি কিংবা হিটারের মধ্যে যখন যেটা প্রয়োজন আর কি, সেই অনুযায়ী কিন্তু যাওয়া যায়, গান শোনা যায়, পুরো পরিবারকে সাথে নিয়ে গাড়িতে করে যাওয়া যায়। বাইকে সেটা হয় না। অফিসের জামা জুতো পরে বৃষ্টির মধ্যে ভিজে কাজে যেতে কার ভালো লাগে বলো? এছাড়া গাড়ির বুটে প্রচুর মালপত্র রাখা যায়, যেটা কিন্তু বাইকে হয় না। তবে সবচেয়ে বড় কারণ সেটা হলো অস্ট্রেলিয়ার ইকোনমি যথেষ্ট অ্যাডভান্সড, মানুষের অবস্থা ভীষণই সচ্ছল, তাই গাড়ি কেনাটা এখানে কোনো ব্যাপারই না। আর তাই বেশিরভাগ বাড়িতেই একটা নয় 2টো করে গাড়ি থাকে, কারো কারো আবার 3টে। তবে এটা শুধু শহরে নয়, গ্রামেও কিন্তু ঠিক তাই। যার বাড়িতে অ্যাডাল্ট মেম্বার যেরকম প্রয়োজন অনুযায়ী সেরকম গাড়ি থাকে। এখানকার বেশিরভাগ বাড়িতেই ডাবল গ্যারাজ থাকে, যদিও লোকে গাড়ি বাড়ির সামনে ড্রাইভে আর নইলে ওই রাস্তার ধারে পার্ক করে রাখতেই বেশি পছন্দ করে।
সাধারণত চুরির কিন্তু কোনো ভয় নেই। জানো তো, অস্ট্রেলিয়ানরা বেশিরভাগই কিন্তু সাবার্বে থাকতে পছন্দ করে। এই দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই কাজ করে। দুজনের কাজের জায়গাও সাধারণত আলাদা হয়, তাই দুটো গাড়ি থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশ থেকে সাধারণত যারা অস্ট্রেলিয়াতে আসে প্রথম দেখা যায় মহিলারা গাড়ি চালাতে জানে না। তার কারণ আমাদের দেশে গাড়ি চালানোর কোনো প্রয়োজনই পড়ে না, ড্রাইভার গাড়ি চালায় যাদের বাড়িতে গাড়ি আছে। এনিওয়ে, তো বিশেষ করে এখানে যারা আসে হাউসওয়াইফ যারা, তো তারা কিন্তু পরবর্তীকালে প্রয়োজনে গাড়ি চালানোটাও শিখে যায়। যদিও এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে পুরো ব্যাপারটা, গাড়ি শেখা এবং সেই লাইসেন্স পাওয়া, পুরো প্রসেসটা কিন্তু যথেষ্ট কঠিন, কিন্তু তারা কিন্তু সেই কঠিন নিয়মকানুন প্রসিজারের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু তারা গাড়ি চালানোটা শিখে যায়। তার ফলে দেখা যায় যে ছেলে মেয়েকে স্কুল থেকে ড্রপ অফ পিক আপ করার ক্ষেত্রে তাদের যেমন সুবিধা হয়, তেমনি বাজার করা, ডাক্তার দেখানো, পার্লারে যাওয়া, বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়া, বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও তাদের যথেষ্ট সুবিধা হয়। সময়ও বেঁচে যায়, কারোর উপরে নির্ভর করতে হয় না, স্বাধীনভাবে তারা যাতায়াত করতে পারে। কি ভালো ব্যাপার, তাই না? অন্যদিকে অস্ট্রেলিয়াতে 15-16 বছর হয়ে গেলে বেশিরভাগ ছেলে মেয়েই পার্ট টাইম জব শুরু করে দেয়। ফলে তাদের কাজে যাওয়া কিংবা হাই স্কুল ইউনিভার্সিটিতে যাওয়ার কিংবা ক্লাবে খেলতে যাওয়ার ক্ষেত্রে বাবা মায়ের উপর নির্ভর করতে হয় না, নিজেরাই গাড়ি চালিয়ে তারা চলে যায়। তবে অস্ট্রেলিয়াতে যারা নতুন মাইগ্রেট করে কিংবা যারা সিঙ্গেল বা ব্যাচেলার কিংবা যাদের ইনকাম খুব কম, যারা স্টুডেন্ট, যাদের নিজস্ব গাড়ি নেই, তারা কিন্তু শহরে ইউনিভার্সিটি কিংবা তাদের কাজের জায়গার কাছাকাছি ঘর বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে এবং তারা পাবলিক ট্রান্সপোর্টের উপরেই নির্ভরশীল, অর্থাৎ বাসে ট্রেনে করে ইউনিভার্সিটি যায় কিংবা তাদের কাজে যায়। এতে আরেকটা সুবিধা হলো অনেকটা টাকাও বেঁচে যায় এবং সেই টাকা জমিয়ে পরবর্তীকালে কিন্তু তারা নিজেদের জন্য গাড়ি কেনে। নিজে গাড়ি চালানো জানলে আরেকটা সুবিধা হলো লং ড্রাইভে কিংবা রোড ট্রিপে গেলে স্বামী স্ত্রী দুজনেই ভাগাভাগি করে গাড়ি চালাতে পারে। এতে মেন্টাল ফ্যাটিগও কম হয়, জার্নিটাও এনজয় করা যায়। আর অস্ট্রেলিয়াতে নতুন গাড়ি যেমন বিক্রি হয়, তেমনি কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়িও কিন্তু বিক্রি হয়। মানুষ তার সামর্থ্য অনুযায়ী গাড়ি কিনতে পারে। এমনকি যারা ইয়াং জেনারেশন, যারা কম বয়সী ছেলেমেয়েরা, তারাও কিন্তু সহজেই লোন নিয়ে গাড়ি কিনতে পারে এবং একটা পার্ট টাইম জব করে সেই গাড়ির মর্টগেজও কিন্তু শোধ করতে পারে। অন্যদিকে নিজস্ব গাড়ি থাকার আরেকটা সুবিধা হলো রাত বেরোতে যদি কখনো কোনো এমার্জেন্সি হয় তাহলে সহজেই হসপিটালে যাওয়া যায়, কিংবা অনেক সময় জবের ক্ষেত্রে সুবিধা হয়। যেমন অস্ট্রেলিয়াতে এমন অনেক কাজ আছে, যেমন ধরো ট্রেডি, বিল্ডার, ট্রাকি, ফুড ডেলিভারি, কেয়ারের কাজ যারা করে, তো সেক্ষেত্রে তাদের প্রচুর ট্রাভেল করতে হয়। তো যখন তারা জবের জন্য অ্যাপ্লাই করে, তো তখন জানতে চাওয়া হয় যে আদৌ তাদের নিজস্ব গাড়ি আছে কিনা, তারা ড্রাইভিং করতে পারে কিনা। তো সেক্ষেত্রে সেটা যদি জানা থাকে তো কাজটা পেতে খুবই সুবিধা হয়। এছাড়া ড্রাইভ করতে পারলে বেটার জবের অপশনস থাকে, অনেক দূরে ট্রাভেল করে রেগুলার জব করতে যাওয়া যায়। আমাদের দেশের মতো স্কুল বাস, কারপুল, কাটসি বাস ইত্যাদির ব্যবস্থা অস্ট্রেলিয়াতেও আছে, কিন্তু সেগুলি অতটা জনপ্রিয় এই কারণেই নয়। তার কারণ এই দেশের বেশিরভাগ মানুষজনই স্বাধীনভাবে নিজেই নিজের সময় মতো নিজের গাড়ি চালিয়ে যাতায়াত করতে বেশি পছন্দ করে। তাই অস্ট্রেলিয়াতে এসইউভি আর ইউথ কিন্তু ভীষণই জনপ্রিয়। তার কারণ এই ধরনের গাড়িগুলি আর কি অস্ট্রেলিয়াতে রাস্তায় চালানোর জন্য কিন্তু ভীষণই পারফেক্ট, ভীষণই স্ট্রং হয় এই গাড়িগুলি। আর 4 হুইল ড্রাইভ, তাছাড়া কি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, প্রচুর মালপত্র লোড করার জন্য গাড়ির মধ্যে অনেকটা জায়গা থাকে, আর ভিজিবিলিটিও খুব ভালো আর কি এই গাড়িগুলি। এবার ব্র্যান্ডের দিক থেকে আসি, তো ব্র্যান্ডের দিক থেকে এই দেশে সাধারণত লোকে পছন্দ করে কিনতে টয়োটা, তারপরে মিৎসুবিশি, হলডন, ম্যাজদা। তবে এই গাড়িগুলোর দামও অনেক বেশি। অনেকে আবার বর্তমানে ইলেকট্রিক কার কিংবা হাইব্রিড কারও খুব পছন্দ করছে, তো যার ফলে এই সমস্ত গাড়িগুলির ভীষণভাবে জনপ্রিয়তা বাড়ছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে টেসলা, হ্যাভেল, তারপরে এমজি, এই গাড়িগুলোও কিন্তু লোকে ভীষণভাবে কিনছে। তো যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। তারা